চট্টগ্রাম সিটি নির্বাচনের ভোট কাল প্রস্তুত কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে নির্বাচনী সরঞ্জাম। ৩ স্তরের নিরাপত্তায় থাকবে স্ট্রাইকিং ফোর্স ও বিজিবি। ৪ দিন আগে সিলেটে আসা ২৮ প্রবাসীর করোনা পজিটিভ হওয়ায় ব্রিটেনে বাংলাদেশ কমিউনিটিতে তোলপাড়। অন্যের নেগেটিভ সার্টিফিকেট ঘষা মাজা করে বিমানে ওঠার অভিযোগ। মাঘের শীতে জুবুথুবু উত্তরের জনপদ। ঘন কুয়াশায় ফেরি চলাচল ব্যাহত, দুপারে আটকা পড়েছে শত শত যানবাহন। ট্রেনে যাত্রী নিরাপত্তায় মাত্র একজন থাকলেও দেখানো হয় ৩ থেকে ৪ জন। ভুয়া তালিকা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রেলের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। সময় সংবাদের সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। শেষ হয়েছে চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রচারণা। কাল ভোট। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আজই কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে ভোটের সরঞ্জাম। সেই খবর জানাতে এই মুহূর্তে নগরীর জমিয়তুল ফালা জামে মসজিদে আছেন রিপোর্টার কমল দে এবং জিমনেশিয়াম চত্বরে আছেন পার্থপ্রতিম বিশ্বাস। প্রথমেই যাচ্ছি কমলের কাছে। কমল, আইন শৃঙ্খলা বাহিনীর ২৫,০০০ সদস্যের করা বেষ্টনীর মধ্যে আগামীকাল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সে বহুল আলোচিত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মাঝে ৮,০০০ রয়েছে পুলিশ সদস্য এবং বিজিবি রয়েছে ২৫ প্লাটুন, র্যাব রয়েছে ১ ব্যাটালিয়ন, আনসার রয়েছে ১২,০০০। অর্থাৎ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে ৪৩৫টি ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্র কিন্তু ৪ স্তরে নিরাপত্তা বলয় গড়ে তোলার জন্য সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর নির্দেশনা দিয়েছেন এবং সেই নির্দেশনা অনুযায়ী প্রতিটি কেন্দ্রের মধ্যে অভ্যন্তরণে থাকবে অন্তত ১২ থেকে ১৪ জন করে সশস্ত্র পুলিশ সদস্য, ১২ জন করে আনসার থাকবে। যেহেতু ৪১০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে সেখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার। বিশেষ করে গত কয়েকদিন ধরে কিন্তু চট্টগ্রাম নির্বাচনকে কেন্দ্র করে সংঘাতের ঘটনা ঘটছে, সে কারণে কিন্তু নিরাপত্তা ব্যবস্থাটাও আরো বেশি জোরদার করা হয়েছে। গতকাল থেকে কিন্তু বিজিবি টহল শুরু করেছে। ২২ ব্যাটালিয়ন ২২ প্লাটুন বিজিবি শহরে মোতায়েন রয়েছে এবং ৩ প্লাটুন বিজিবি কিন্তু শহরের স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আজকে সিএমপির ৪টি যে জোন, উত্তর, দক্ষিণ, পশ্চিম বন্দর, 4টি জোন যারা ফোর্স রয়েছে তাদেরকে কিন্তু ব্রিফিং করা হচ্ছে। এখন আমি যে পয়েন্টে রয়েছে এটা হলো দক্ষিণ জোনের। সেই দক্ষিণ জোনের ব্রিফিংটি হচ্ছে মূলত এস.এম. মেহেদি হাসান উপকমিশনার, তিনি তাদেরকে ব্রিফিং করছেন। একইভাবে বন্দর জোনের উপকমিশনার যিনি রয়েছেন মিলন মাহমুদ, তিনি বন্দর স্কুলে এবং পশ্চিম জোনের উপকমিশনার ফারুকুল হক তিনি রয়েছেন পৌরগ্রাউন্ড স্কুল মাঠে, সেখানে তিনি পশ্চিম জোনকে ব্রিফিং করছেন। আর উত্তর জোনের উপকমিশনার বিজয় বসাক জিসি কনভেনশন সেন্টার তিনি সেখানে ব্রিফিং করছেন। এক্ষেত্রে আবার চট্টগ্রাম সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর তিনি সবগুলো পয়েন্টে ঘুরে ঘুরে দেখছেন। তিনি যেটা বলছেন, সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে যাওয়ার জন্য কিন্তু তিনি নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে যাতে কোনো রকম কেন্দ্রে কেউ প্রভাব বিস্তার করতে না পারে সেটি তারা দেখভাল করার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিচ্ছেন। ৮,০০০ পুলিশের পাশাপাশি কিন্তু কেন্দ্রগুলিতে ১২,০০০-এর বেশি আনসার মোতায়েন থাকছে এবং বিজিবি কিন্তু গতকাল থেকেই টহল দিতে শুরু করছে। আমরা দেখতে পাচ্ছি সিএমপির যে ব্রিফিং, দক্ষিণ জোনের ব্রিফিং, সেটি কিন্তু চলছে এই দক্ষিণ জোনের জমিয়তুল ফালাহ মাঠে। উত্তর জোনের ব্রিফিংটি কিন্তু জিসি কনভেনশন সেন্টারে চলছে। তো বলা চলে আগামীকালের যে নির্বাচন, সেই নির্বাচনকে একটি শান্তিপূর্ণ রাখার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর যে ব্যবস্থা সে অনুযায়ী কিন্তু এখন তাদের ব্রিফিং চলছে। এই ব্রিফিং শেষ হওয়ার পর পুলিশ সদস্যরা চলে যাবেন জিমনেশিয়ামে, সেখান থেকে তারা নির্বাচনী সামগ্রী নিয়ে প্রিসাইডিং অফিসার সহ চলে যাবেন কেন্দ্রে কেন্দ্রে এবং সেখানে তারা কেন্দ্র ভোট কেন্দ্র সাজাবেন। তো এখন পর্যন্ত আমার কাছে এ ছিল চট্টগ্রামে 4টি জোনে বিভক্ত করে যে আপনার ২৫,০০০ সদস্য পুলিশ সহ সদস্যের যে ব্রিফিং চলছে তার সর্বশেষ। আমরা এখন চলে যাব নির্বাচনী সামগ্রী খবর জানার জন্য সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাসের কাছে। ধন্যবাদ কমল। ২১ দিনের জমজমার নির্বাচনী প্রচারণা শেষে গতকাল মধ্যরাতেই কিন্তু নির্বাচনী প্রচারণা শেষ হয়। রাত পোহালেই অনুষ্ঠিত হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। এই নির্বাচন কিন্তু অনেকটাই বহুল প্রতীক্ষিত। এর কারণ হচ্ছে গত বছর মার্চের ২৭ তারিখে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু করোনা মহামারীর কারণে নির্বাচন স্থগিত হয়ে যায়। এরপর এবছর জানুয়ারি ৮ তারিখ থেকে আবার নির্বাচনী প্রচারণা শুরু হয়। তো ২৭ তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে আজকে নির্বাচনী যে সরঞ্জামগুলো রয়েছে, বিশেষ করে যে ইভিএম মেশিনগুলো রয়েছে, ইভিএম মেশিন থেকে শুরু করে নির্বাচনী সকল ধরনের সরঞ্জাম কিন্তু আজকে চট্টগ্রামের যে জিমনেশিয়াম হল রয়েছে এখান থেকে কিন্তু নিয়ে যাওয়া হবে কেন্দ্রে কেন্দ্রে। সেক্ষেত্রে শুধু নগরীর জিমনেশিয়াম হল নয়, নাসিরাবাদ বয়েজ, আগ্রাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়, বন্দর স্কুল অ্যান্ড কলেজ থেকেও কিন্তু নির্বাচনী যে সরঞ্জামগুলো রয়েছে, অমোচনীয় কালি থেকে শুরু করে নির্বাচন অন্যান্য যেসব সরঞ্জাম রয়েছে ইভিএম মেশিন সবগুলোই কিন্তু নিয়ে যাবে সব প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তারা যারা ভোট গ্রহণের কাজের সাথে
থাকবেন। তো সেক্ষেত্রে চট্টগ্রামে এবার সিটি কর্পোরেশন নির্বাচনে 41টি ওয়ার্ডে কেন্দ্র রয়েছে 735টি, বুথ রয়েছে 4886টি, অস্থায়ী বুথ রয়েছে 764টি। সেক্ষেত্রে প্রিসাইডিং কর্মকর্তা দায়িত্ব পালন করবে 41টি কেন্দ্রে 735 জন। সহকারী প্রিসাইডিং অফিসার রয়েছে যারা বুথে থাকবে 4886 জন। এছাড়া পোলিং কর্মকর্তা রয়েছে 9772 জন। আর যদি আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা বলি, এবার 14,000-এরও বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে দায়িত্ব পালন করবে। তার মধ্যে পুলিশ রয়েছে 4308 জন, র্যাব রয়েছে 492 জন, বিজিবি 25 প্লাটুন রয়েছে, আর মোবাইল টিম 410টি। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট 76 জন ও স্ট্রাইকিং ফোর্স 140টি স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। তো চট্টগ্রামের যে সিটি কর্পোরেশন নির্বাচন, এই নির্বাচনে কিন্তু 41টি ওয়ার্ডে মধ্যে 40টি ওয়ার্ডে নির্বাচন হবে। একটি ওয়ার্ডের আলকরন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মারা যাওয়ার কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে। তো সেক্ষেত্রে মোট 225 জন কাউন্সিলর প্রার্থী রয়েছেন ও 7 জন মেয়র প্রার্থী এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবে। আগামীকাল অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর জিমনেশিয়াম হল থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রাম সিটি নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। তার আগে নগরীর জমিয়তুল ফালাহ জামে মসজিদ মাঠ থেকে জানাচ্ছিলেন সহকর্মী কমল দে। গত কয়েকদিনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সিটি নির্বাচনের প্রার্থীরা। আজ প্রচারণা না থাকলেও কর্মী সমর্থকদের সঙ্গে সময় কাটাচ্ছেন প্রার্থীরা। দুই প্রার্থীর আজকের কর্মসূচির খবর জানাতে এই মুহূর্তে আমিরবাগে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক। মটুসি, গত 8 জানুয়ারি থেকে গত কাল 25 জানুয়ারি পর্যন্ত দীর্ঘ 17 দিন প্রচারণা শেষ হয়েছে, অর্থাৎ গতকাল মধ্যরাতে প্রচারণা শেষ। এই মুহূর্তে দুই দলের মেয়র প্রার্থীদের এবং যে কাউন্সিলর প্রার্থী আছে তারা আজকে থেকে আর কোনো প্রচারণা করতে পারবেন না। তবে আজকে তাদের যে কর্মকাণ্ড রয়েছে সেটি হচ্ছে, আমি সকালেও কিন্তু বিএনপি মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনের ব্যক্তিগত সহকারীর সাথে কথা বলেছিলাম। তিনি বলছেন যে আজকে মূলত তিনি যে আগামীকালকে নির্বাচন কেন্দ্র করে যে এজেন্টদের ঘোষণা করা হয়েছে তার বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন ওয়ার্ডে তাদের সাথে মত বিনিময় করবেন, তাদের সাথে তাদের কাজগুলো দায়িত্বগুলো তাদেরকে বুঝিয়ে দিবেন। তবে আরেকটি কথা বলেছেন, সেটি হলো গত বেশ কয়েকদিনে প্রায় 150-100-এরও বেশি নেতাকর্মীকে আটক এবং গ্রেফতার করা হয়েছে, এবং গত রাতেও কিন্তু বেশ কিছু নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। তবে হয়তো কতজনকে করা হয়েছে সেটা এখন নির্দিষ্ট করে বলা যায়নি। তাদের হাতে একটি তালিকা আসলে কিন্তু সেই অভিযোগ নিয়ে তারা হয়তো পুলিশ কমিশনার এবং যে নির্বাচন কমিশনারের কাছে তারা যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে আজকে সাধারণত ঘরেই থাকবেন, যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে তাহলে ঘরেই থাকবেন তিনি জানিয়েছেন। আর অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী তিনি এখনও ঘরে আছেন, সেখানে নেতাকর্মীরা কিন্তু সেখানে এসেছেন। তিনিও কিন্তু আজকে যেহেতু কোনো প্রচারণা করতে পারবেন না, সাধারণত নির্বাচন কেন্দ্রিক কথাবার্তা বলবেন এবং যে প্রতিটা ওয়ার্ডে যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের যে তাদেরকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে তাদের সাথে মত বিনিময় করবেন। তো মোটামুটি বলা যায় যে নির্বাচন বলা যায় যে এক উৎসবমুখর নির্বাচনের দিকে যাচ্ছে মনে হচ্ছে আজকে আগামীকাল। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে আগামীকাল যেহেতু নির্বাচন হবে 19 লাখের বেশি ভোট প্রয়োগ করবে এবং 735টি কেন্দ্রে কিন্তু ভোট দেবে নির্বাচন ভোটাররা। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য দুই দলের প্রার্থীর। মটুসি। প্রচারণা না থাকলেও দুই প্রার্থীর আজকের কর্মসূচির খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম। যুক্তরাজ্য থেকে সিলেটে আসা 28 জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটিতে শুরু হয়েছে নানা আলোচনা। বিমানের ওপর দায় বর্তালেও দায় নিতে অস্বীকৃতি জানিয়েছে লন্ডনস্থ বিমান অফিস। ধারণা করা হচ্ছে অন্যের করোনা নেগেটিভ সার্টিফিকেট ঘষামাজা করে বিমানে উঠেছিলেন ওই যাত্রীরা। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। ব্রিটেন থেকে বাংলাদেশ বিমানে করে সিলেটে যাওয়ার পর কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় 28 জন যাত্রী শরীরে করোনা ভাইরাসের উপস্থিতির ঘটনা এখন ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার তুঙ্গে। এই ঘটনায় কমিউনিটিতে বেড়েছে উদ্বেগ, পাশাপাশি আতঙ্ক। তবে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষের দাবি, কোনো যাত্রী করোনা ভাইরাসের PCR টেস্ট ছাড়া বোর্ডিং করেনি। তবে সংশ্লিষ্টরা মনে করছেন এই ঘটনায় বিমান বাংলাদেশের লন্ডন অফিসের কোনো গাফলতি আছে কিনা সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।
তাহলে কিভাবে এত যাত্রীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেল সেটি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ধারণা করা হচ্ছে যাত্রীদের মাঝে একজনের সার্টিফিকেট অন্যজনের নাম বদলিয়ে ব্যবহার করেছে, যে কারণে কোয়ারেন্টাইন থাকা অবস্থাতেই করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন অনেকে। হয়তো অনেকে নাম অথবা ডেট অফ বার্থকে কপি পেস্ট করে চেঞ্জ করে ভুল সার্টিফিকেট নিয়ে যদি ভ্রমণ করেন, মনে রাখবেন আপনি অন্য যাত্রী যারা আছেন তাদের মধ্যে হয়তো সংক্রমণ করাতে পারেন যদি আপনার পজিটিভ থাকে। তবে ভুয়া করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে কেউ লন্ডন থেকে উড্ডয়ন করলেও সেটি শনাক্ত করার কোনো উপায় বিমান কর্তৃপক্ষের নেই বলে জানান লন্ডনস্থ বিমানের এই কর্মকর্তা। হইতে পারে সার্টিফিকেট ফেক থাকতে পারে, হইতে পারে। এখন এটা তো আমাদের জাস্টিফিকেট করার সুযোগ নাই। আপনি সার্টিফিকেট নিয়ে আসছেন, এটা কি আমাদের পরীক্ষা করার সময় আছে? জানার সুযোগও তো নাই। বাংলাদেশি মালিকানাধীন ট্রাভেল ব্যবসায়ীরাও এই ঘটনায় বেশ বিব্রত হলেও ঘটনাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন তারা। টেস্টগুলি কোনো সময় নেগেটিভ দেখায়, কোনো সময় ফলস পজিটিভ দেখায়। সো এইটা অবশ্যই আমার মনে হয় এটা তদন্তের বিষয়। 3 দিন আগে টেস্ট করার পরে কি নিশ্চয়তা আছে যে আপনার কাছে অন্যর কাছ থেকে আপনার কাছে ভাইরাস আসবে না? আমি একজন প্যাসেঞ্জারের সাথে আজকে কথা বলেছি, সে মনে করতেছে তাকে আবারও করোনা ভাইরাসের টেস্ট করা তার জন্য প্রযোজ্য। সে বিশ্বাস করে এবার যদি তার টেস্ট করা হয় তাহলে তার নেগেটিভ চলে আসবে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনার সাইদা মুনা তাসনিম। বিমান বাংলাদেশের লন্ডন অফিসের সাথে বিষয়টি খতিয়ে দেখবেন বলেও তিনি জানান। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। প্রতি ট্রেনে 3 থেকে 4 জন নিরাপত্তা সদস্য দায়িত্ব পালনের কথা থাকলেও করছেন একজন। বাকি 3 থেকে 4 জনের টাকা যাচ্ছে ইনচার্জের পকেটে। এভাবে দায়িত্ব পালনের ভুয়া তালিকা তৈরি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রেলের নিরাপত্তা বাহিনীর ইনচার্জের বিরুদ্ধে। সময়ের অনুসন্ধানেও যার প্রমাণও মিলেছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমলাপুর থানার কর্মকর্তা। নাজমুস সালেহির রিপোর্ট। সিলেটগামী ট্রেন জয়ন্তিকা এক্সপ্রেস ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে অপেক্ষা করছে কমলাপুর রেল স্টেশনে। পূর্বাঞ্চলের প্রতিটি আন্তনগর ট্রেনে নিরাপত্তার জন্য 3 থেকে 4 জন করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী RNB সদস্য দায়িত্ব পালনের কথা। খোঁজ নিয়ে দেখা যায় খাতা কলমে ট্রেনটিতে দায়িত্ব পালন করছেন সিপাহী আবু সায়েম, নেসার উদ্দিন ও মাকসুদুল হাসান। আমি এখানে একা, এখানে নাম লিখছে 3 জনেরই। বাকি 2 জন চট্টগ্রাম RNBর প্রধান কার্যালয়ে আছেন বলে জানালেন আবু সায়েম। হেডকোয়ার্টার থেকে তার দায়িত্ব তো এখানে দেয়া আছে, সেটা কিভাবে সম্পন্ন করে সে? এখানে অফিস কর্তৃপক্ষটা ভালো জানবে। কয়জন দায়িত্ব পালন করছেন আজকে? আরে ভাইয়া, আমার ইনচার্জের কাছে। ওই দিন পূর্বাঞ্চলগামী সবকটি ট্রেনে 3 থেকে 4 জনের পরিবর্তে একজনকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ। আপনি আমার কর্তৃপক্ষ আছে, যান। ট্রেন পরিচালকরাও স্বীকার করছেন অনুপস্থিতির কথা। তার ডিপার্টমেন্ট অ্যাকশন নেবে। আমার কন্ট্রোলকে আমি জানাই দিই যে একজন RNB পাওয়া গেছে। পূর্বাঞ্চলে প্রতিদিন 46টি ট্রেন চলাচল করে। দায়িত্ব পালনের জন্য একজন RNB সদস্যকে বেতন বাদেই অতিরিক্ত 300 টাকা ভাতা দেয়া হয়। গড়ে যদি 2 জন করেও অনুপস্থিত থাকে, সে হিসেবে প্রতিদিন প্রায় 28,000 টাকা, আর বছরে প্রায় 1 কোটি। উপস্থিত না থেকেও যারা দায়িত্ব পালন করছেন তাদের টাকা উত্তোলন করে কে? 4 জন ডিউটি দেয়া আছে একজন। ওরা দিয়া দেয় বেশি আর কি। বেশি দিলে তো বেশি লোকের খরচও আছে। জি জি জি। সে টাকা পয়সা, সেটা টাকা পয়সা রেল দেয়। হ্যাঁ, সে টাকাটা কে নেয়? ওই লোক তো আসে না ডিউটিতে। আরে যে নেয়, যে সিসিতে আসছে না। এই অভিযোগ অস্বীকার করেন কমলাপুর থানার অফিসার ইনচার্জ। এখানে কিন্তু এরকম সুযোগ নেই। অনেক সময় অনেকে এরা অজান্তে, কিন্তু আসলে এরকম হওয়ার কথা না। তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন RNBর বিভাগীয় প্রধান। যদি এই ধরনের কোনো ঘটনা থাকে আমার কাছে পাওয়া যায়, তথ্য প্রমাণ আপনারা দিতে পারেন বা আমি ব্যবস্থা নেব। পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল মিলে 2700 জন RNB সদস্য কর্মরত আছে। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। উত্তরের জেলাগুলোতে গত কয়েকদিনের মতো অব্যাহত রয়েছে ঘন কুয়াশা ও শীতের তীব্রতা। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পথঘাট। এতে সড়ক, মহাসড়কে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। তাপমাত্রা কিছুটা বাড়লেও সূর্যের দেখা না মেলায় কমছে না ঠান্ডার অনুভূতিও। হাড় কাঁপানো ঠান্ডায় শীতের কাপড়ের অভাবে সবচেয়ে বেশি কষ্ট করতে হচ্ছে ছিন্নমূল মানুষকে। রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা যায় তাদের। ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে পাটুরিয়া, দৌলতদিয়া ও শিমুলিয়া বাংলা বাদ্ধা নৌরুটে ফেরি চলাচল।
ঘাট কর্তৃপক্ষ জানান, গত রাতে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি পারাপার বন্ধ ছিল। সকালে ফেরি চলাচল শুরু হলেও ঘাটের উভয় পারে পারাপারের অপেক্ষায় 1000-এরও অধিক যানবাহন। একই কারণে 1.5 ঘন্টা বন্ধ থাকার পর সকাল 9টার দিকে শিমুলিয়া বাংলাবান্ধা নৌরুটে ফেরি চলাচল শুরু হয়। তবে ঘাট এলাকায় বেড়েই চলেছে যানবাহনের দীর্ঘ সারি। বড় শিল্পে প্রণোদনা তহবিলের ঋণ বিতরণ প্রায় শেষ হলেও অর্ধেকই বাকি এসএমই খাতে। ব্যাংকের চাহিদা মতো জামানত আর কাগজপত্রের জটিলতায় ঋণ পাচ্ছেন না বলে অভিযোগ এসএমই উদ্যোক্তাদের। এ অবস্থায় ঋণ বিতরণের সময় মার্চ পর্যন্ত বাড়িয়ে কেন্দ্রীয় ব্যাংক বলছে, যোগ্য উদ্যোক্তারা ঋণ না পাওয়ার অভিযোগ করলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হরিপদ সাহার রিপোর্ট। কাঠের তৈরি রুটি মেকারে বাজিমাত করেছে এসএমই খাতের এক প্রতিষ্ঠান। অনলাইন মাধ্যম ব্যবহার করে গত 4 বছরে 25,000 রুটি মেকার বিক্রির পাশাপাশি আসবাবপত্রের কারখানাও গড়ে তুলেছেন উদ্যোক্তা, যেখানে কর্মসংস্থানও হয়েছে অনেকের। কয়েকটি ব্যাংকের সাথে বছরে কোটি টাকার লেনদেন থাকলেও ঋণ পাওয়ার জটিলতা কাটেনি বলে জানান এই উদ্যোক্তা। ব্যাংকের কিছু বলতে পারেন যে ডকুমেন্টেশনের ব্যাপার আছে। ওরা ফাইনালি যেটা চায় সেটা হচ্ছে কোলেট্রাল। জামানত ছাড়া ব্যাংক লোন দিতে প্রস্তুত না। আমার ওয়াইফ নিজে নারী উদ্যোক্তা হিসেবেও সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সেখানেও আমরা ব্যর্থ হয়েছি। করোনা মহামারীতে সরকারের ঘোষিত প্রণোদনার ঋণ পাননি চামড়াজাত পণ্য ও পোশাক নিয়ে কাজ করা এই নারী উদ্যোক্তাও। করোনাকালীন সময়ে আমি ব্যাংক লোনের জন্য আবেদন করেছিলাম বিসিকের মাধ্যমে, কিন্তু 3-4 মাস হয়ে গেল এখনো কোনো রেসপন্স পাইনি। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য পর্যালোচনায় দেখা যায়, এসএমই খাতে 20,000 কোটি টাকার প্রণোদনা ঋণ ছাড়ে দফায় দফায় সময় বাড়ানোর পরও ডিসেম্বর পর্যন্ত বিতরণ হয়েছে মাত্র 54%, যেখানে বৃহৎ শিল্পে বিতরণের হার 93%। একজন গুড বরোয়ার অথবা সে এখন নতুন একজন নিউ এন্টারপ্রেনারশিপ সে সাজতে চাচ্ছে, তার সব কিছু আছে কিন্তু ব্যাংক তাকে দিচ্ছে না। এসএমই খাতে সে চেষ্টা করছে। এইরকম যদি আমাদের কাছে বার্তা আসে বা কোনো কমপ্লেন আসে, অবশ্যই বাংলাদেশ ব্যাংক এটা খতিয়ে দেখে তার এগেনস্ট অ্যাকশন নেবে। ক্ষুদ্র ও মাঝারি খাতের প্রতিষ্ঠানে ঋণ দেওয়ার প্রক্রিয়াকে সহজ করার দাবি জানান এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক। এসএমই সেক্টরের লোনের রিটার্নের হার কিন্তু 98% প্লাস। তাহলে আপনি দেখেন যে এসএমইদেরকে লোন দেওয়ার ক্ষেত্রে একেবারে বলা যায় রিস্কের পরিমাণ খুবই কম। প্রত্যেকটি ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশে যে এসএমই উইং খোলা হয়েছে, সেই উইংটাকে যেন শক্তিশালী করা হয়, যাতে করে তারা এই বিষয়টাকে ওন করে। এসএমইরা এই দেশের ইকোনমিক প্রাণ। উদ্যোক্তাদের ব্যাংক ঋণ পেতে প্রয়োজনীয় কাগজপত্র তৈরিতে সহায়তা দিতে হেল্প ডেস্ক গঠন করছে এসএমই ফাউন্ডেশন। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। ইউরোপে জনসংখ্যার দিক থেকে মোট আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় যুক্তরাজ্যের পরেই অবস্থান পর্তুগালের। ভ্যাকসিন কার্যক্রম শুরুর 1 মাসেও ক্রমশ ভয়াবহ পর্তুগালের করোনা পরিস্থিতি। চলমান কঠোর লকডাউনে কর্মসংস্থানের সুযোগ আরও সংকুচিত হওয়ায় হতাশা বাড়ছে বাংলাদেশি যুব সমাজের মাঝে। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। 27 ডিসেম্বর ইউরোপ ইউনিয়নের অন্যান্য দেশের সাথে একযোগে ভ্যাকসিন কার্যক্রম শুরু করে পর্তুগাল। এরই মধ্যে স্বাস্থ্য খাতে প্রায় 50,000 কর্মীকে প্রথম ডোজের পর শুরু হয়েছে দ্বিতীয় ডোজের প্রয়োগ। আসন্ন গ্রীষ্মেই 70 ভাগের বেশি প্রাপ্তবয়স্ককে ভ্যাকসিনের আওতায় আনতে কাজ করছে দেশটি। তবে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই করোনার নিয়ন্ত্রণহীন ঊর্ধ্বগতিতে ফের পূর্ণ লকডাউনে যেতে বাধ্য হয় দেশটি। তবে চিত্র পাল্টায়নি, বরং হতাশা বাড়ছে বাংলাদেশি যুবকদের মাঝে। পর্তুগালে ডিসেম্বরের শেষের দিকে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছিল। আমরা মনে করছিলাম যে জানুয়ারির শেষের দিকে হয়তো বা সব কিছু মোটামুটি স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু এখন কিন্তু সেরকম কোনো কিছু আমরা দেখতেছি না, দেখি না এই পর্যন্ত। এই জন্য আমরা খুবই আসলে উদ্বিগ্ন আছি যে সামনে কি হবে, আমরা আসলে কিছু বুঝতেছি না। বর্তমান পরিস্থিতিতে দ্বিতীয় লকডাউনে কর্মসংস্থানের সুযোগটি সংকুচিত হয়ে আসছে। এতে আসলে আমরা যারা যুব সমাজ সবাই উদ্বিগ্নতার মধ্যে দিয়ে আছি, কেননা আমাদের যা সেভিং ছিল সবার প্রায় শেষের দিকে। লকডাউনের কারণে আমরা কোথাও বেরোতে পারতেছি না, কাজ করতে পারতেছি না, আর পাশাপাশি হচ্ছে যে কি আমাদের কাজও করতে হচ্ছে। উইদাউট ওয়ার্ক আমরা সার্ভাইভ করতে পারবো না আসলে। গেল সপ্তাহে প্রতিদিনই গড়ে 250 শতাধিক মৃত্যু ও 15,000-এর বেশি আক্রান্ত দেখেছে পর্তুগাল। 1 কোটির কিছু বেশি জনসংখ্যার দেশ পর্তুগালে মৃতের সংখ্যা প্রায় 11,000। করোনার যে সংখ্যা বাড়ছে তার চেয়ে কোনো অংশে কম নয় বাড়তে থাকা হতাশার মাত্রাও। করোনার হিসাব তো রাখা হচ্ছে, কিন্তু এই হতাশার হিসাব রাখছে বা কত? তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
চট্টগ্রাম সিটি নির্বাচনের ভোট কাল, প্রস্তুত কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে নির্বাচনী সরঞ্জাম। 3 স্তরের নিরাপত্তায় থাকবে স্ট্রাইকিং ফোর্স ও বিজিবি। 4 দিন আগে সিলেটে আসা 28 প্রবাসী করোনা পজিটিভ হওয়ায় ব্রিটেনে বাংলাদেশ কমিউনিটিতে তোলপাড়। অন্যের নেগেটিভ সার্টিফিকেট ঘষা মাজা করে বিমানে ওঠার অভিযোগ। এবং ট্রেনে যাত্রী নিরাপত্তায় মাত্র একজন থাকলেও দেখানো হয় 3 থেকে 4 জন। ভুয়া তালিকা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রেলের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সুমন।